পরিস্থিতি, তাদের জনজীবন একদম স্তব্ধ হয়ে গেছে। স্কুল থেকে কলেজ সমস্ত কিছু বন্ধ। এরকম পরিস্থিতিতে স্টুডেন্টরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বাড়িতে বসে পড়াশোনা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ইউটিউবে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পড়াশোনা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। যেরকম ধরো, আমি ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টারের উপর 11 এবং 12 স্ট্যান্ডার্ডের একের পর এক ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলটিতে, যা তোমাদের উপকারে লাগবে বলে মনে হয়। যেমন আজকের বিষয় হচ্ছে গিয়ে কাইনেমেটিক্সের একমাত্রিক গতির সমীকরণ সমূহ। যেমন ধরো, একমাত্রিক গতির ক্ষেত্রে যদি আমরা ভাবতে যাই, তাহলে যে কটি বিষয় মনে রাখার মতন সেগুলো হচ্ছে একমাত্রিক গতি কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞানের অন্তর্গত। অর্থাৎ এক্ষেত্রে আমরা গতির কারণ অর্থাৎ বলের উৎস অনুসন্ধান না করে কেবলমাত্র গতি ও পর্যবেক্ষণীয় যে রাশিগুলি আছে, যেমন ধরো বেগ, ত্বরণ, সরণ, সময় ইত্যাদি নিয়ে আলোচনা করব এবং তাদের মধ্যে বিভিন্ন সমীকরণ প্রতিষ্ঠা করব। একমাত্রিক গতির আরও একটি বৈশিষ্ট্য হলো এটাই যে একমাত্রিক গতির ক্ষেত্রে গতি সর্বদা সরলরেখায় হয়, অর্থাৎ এক্ষেত্রে গতি দিক পরিবর্তন করে না। এবং আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাই যে স্টার্টিং ফ্রম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি টু ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as প্রত্যেকটি সমীকরণ আমরা যা কিছু দেখব সবের ক্ষেত্রে ত্বরণ কিন্তু ধ্রুবক, অর্থাৎ এ ইজ আ কনস্ট্যান্ট। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। তবে শুরু করার আগে একটাই কথা, যে এই ভিডিওটি তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি, এই চ্যানেলটি শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। চলো দেখে নেওয়া যাক একমাত্রিক গতির সমীকরণ সমূহের প্রমাণ। তাহলে দেখে নেব একমাত্রিক গতির সমীকরণগুলো আরো। এই চারটে সমীকরণ আমরা ছোটবেলাতেও পড়েছি। প্রথম তিনটা তোমাদের খুব পরিচিত, শেষেরটা একটু অপরিচিত হতে পারে। এই চারটে সমীকরণকে বোঝার আগে আমাদের আগে বুঝে নিতে হবে যে গতিবিদ্যার ক্ষেত্রে পর্যবেক্ষণীয় রাশিগুলি ঠিক কি কি। যেমন ধরো, একটা স্ট্রেট রাস্তা, সেই রাস্তাতে একটি গাড়ি গতিশীল। এই গতিশীল গাড়িটির ক্ষেত্রে কি হবে, আমি ধরলাম এই গতিশীল গাড়িটি যখন এই অবস্থানে রয়েছে তখন আমি টাইম ধরলাম t ইকুয়ালস টু 0 সেকেন্ড, এবং এই মুহূর্তে ওর গতিবেগ হচ্ছে কি u। এই অবস্থান থেকে গাড়িটি এই অবস্থান পর্যন্ত ত্বরান্বিত হয়, অর্থাৎ ত্বরণ ক্রিয়াশীল হয় গাড়িটির ওপর। ত্বরণ ক্রিয়াশীল হওয়ার পর এর অন্তিম গতিবেগ হয় হচ্ছে কি v। ত্বরণ কত? a ত্বরণ এর ওপর ক্রিয়াশীল, এবং এই সময়টি হচ্ছে কি t ইকুয়ালস টু t সেকেন্ড, অর্থাৎ t সময় ধরে ত্বরণটি এর ওপর ক্রিয়াশীল, এবং যার ফলে গাড়িটি এই অবস্থান থেকে s দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি কি প্রারম্ভিক রাশি পেলাম? প্রথমটি হচ্ছে কি প্রারম্ভিক গতিবেগ u, দ্বিতীয়টি হচ্ছে অন্তিম গতিবেগ v, তৃতীয় ক্রিয়াশীল ত্বরণ a, চতুর্থ হচ্ছে গিয়ে সরণ s। এক্ষেত্রে মনে রাখতে হবে s কিন্তু সরণকে নির্দেশ করে, দূরত্বকে নয়। সুতরাং আমাদের এটা জানি আমরা ভালোভাবে যে সরণ হচ্ছে কি ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে কি স্কেলার রাশি। এই সমীকরণে s কিন্তু সরণকে নির্দেশ করে। এবং এই টি আমরা কি বলবো? ত্বরণের ক্রিয়াকাল, অর্থাৎ যতক্ষণ ত্বরণ ক্রিয়াশীল ছিল। এবার এই যে চারটে সমীকরণ দেখতে পেলাম আমরা, এই সমীকরণগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি? এই সমীকরণগুলোকে
আমরা বীজগাণিতিক লেখচিত্র ও কলনবিদ্যার সাহায্যে সমাধান করতে পারি। সুতরাং এক এক করে দেখে নেবো আমরা প্রত্যেকটা সমাধান, দেখতে থাকো। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রথম সমীকরণ হচ্ছে v equals to u plus at। এই সমীকরণটিকে আমরা বীজগাণিতিক রূপে সমাধান করব। তাহলে প্রথমে আমাদের কোনো প্রশ্ন আসবে এটা, ত্বরণ কাকে বলে? ত্বরণ বলতে আমরা যা বুঝি তা হলো ত্বরণ a equals to বেগের পরিবর্তন সময়ের অন্তর, অর্থাৎ বেগের পরিবর্তন আর সময়ের অন্তরের অনুপাত। তাহলে বেগের পরিবর্তন কাকে বলি আমরা? এখানে আমাদের কয়েকটা রাশি প্রথম থেকে মনে রাখতে হবে, যেমন কি ইউ হচ্ছে কি আমার প্রাথমিক বেগ, অর্থাৎ ক্যাপিটাল টি ইকুয়ালস টু 0 সময় যে বেগ ছিল, মানে ত্বরণের ক্রিয়া শুরু হওয়ার পূর্বে যে বেগ ছিল, এবং ভি হচ্ছে গিয়ে অন্তিম বেগ, অর্থাৎ টি সময় ধরে, স্মল টি সময় ধরে ত্বরণ ক্রিয়াশীল হওয়ার পর যে অন্তিম বেগ গাড়িটি লাভ করছে। তাহলে এক্ষেত্রে বেগের পরিবর্তন কি হবে? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, ও সময়ের অন্তরে অনুপাত, অর্থাৎ a equals to v minus u by, যখন কণাটি গাড়িটি যখন অন্তিম বেগ লাভ করে তখন সময় কত ছিল? ক্যাপিটাল টি ইকুয়ালস টু স্মল টি, এবং যখন গাড়িটি ইউ প্রাথমিক বেগে গতিশীল ছিল তখন তার সময় কি ছিল? ক্যাপিটাল টি ইকুয়ালস টু 0। তার মানে এখানে কি হবে? টি মাইনাস 0, অর্থাৎ আমরা পেলাম কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে খুব সহজেই দেখা যাচ্ছে যে এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটি হলো আমাদের একমাত্রিক গতির প্রথম সমীকরণের বীজগাণিতিক প্রমাণ। ঠিক আছে, এবার দ্বিতীয় সমীকরণের দিকে এগোবো আমরা। দ্বিতীয় সমীকরণের কাছে গেলে দেখতে পাই দ্বিতীয় সমীকরণটি হচ্ছে আমাদের s equals to ut plus half at square। এই সমীকরণটিকে আমাদের বীজগাণিতিক রূপে সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে গাড়িটিকে আবার ধরে নিই। এটি হচ্ছে টি ইকুয়াল টু 0 সময় যখন ওর গতিবেগ ছিল ইউ। এবার 1 সেকেন্ডে গাড়িটি এই অবস্থানে আসে, অর্থাৎ তখন টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, এবং গাড়িটির গতিবেগ হয় কত? ইউ প্লাস এ, কারণ এ ধ্রুবক ত্বরণ ক্রিয়াশীল, তাহলে ইউ প্লাস এ পেলাম। ঠিক একইভাবে t equals to 2 সেকেন্ডে গাড়িটির গতিবেগ হয় u প্লাস 2a। এইভাবে যদি গাড়িটি ক্রিয়াশীল হয় এবং অনেকটি সময়ের অন্তর পর ত্বরণের ক্রিয়াকাল শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ আমি এখানে টি ধরলাম, কতক্ষণ ধরে আমাদের ত্বরণ ক্রিয়াশীল? স্মল টি টাইম ধরে। তাহলে তার ঠিক আগের মুহূর্ত বলতে ঠিক কি বুঝবো? টি মাইনাস 1 সেকেন্ড। টি মাইনাস 1 সেকেন্ড যখন, তখন গাড়িটির গতিবেগ কত হবে?
যদি অন্তিম গতিবেগ v হয় তাহলে তার থেকে ঠিক 1 সেকেন্ড আগে গতিবেগ কত হবে? v মাইনাস a। এবং তার ঠিক 1 সেকেন্ড পর গাড়িটি যখন এই অবস্থানে রয়েছে তখন হচ্ছে গিয়ে t ইকুয়ালস টু স্মল t সেকেন্ড আর গাড়ির গতিবেগ v, যেটা আমাদের অন্তিম গতিবেগ। তাহলে প্রারম্ভিক ও অন্তিম গতিবেগের গড় মান কত হবে? u প্লাস v বাই 2। ঠিক একইভাবে আমরা দেখব যে যাত্রা শুরু এক সেকেন্ড পরে ও যাত্রা শেষে 1 সেকেন্ড আগে গতিবেগ দুটির গড় মান কত? এক সেকেন্ড পরে বলতে এই মুহূর্তে t ইকুয়ালস টু 1 সেকেন্ড অর্থাৎ u প্লাস a, এবং যাত্রা শেষের 1 সেকেন্ড আগের গতিবেগ বলতে কি এই মুহূর্তে t মাইনাস 1 সেকেন্ড, তার মানে v মাইনাস a। এদের গড় নেব ডিভাইডেড বাই 2, তাহলে এখানে পাচ্ছি কত? u প্লাস v বাই 2। অর্থাৎ এক্ষেত্রেও দেখা গেল যে গতিবেগের গড় মান u প্লাস v বাই 2। এবার আমরা যদি দেখি যে যাত্রা শুরু 2 সেকেন্ড পরে গতিবেগের মান এবং যাত্রা শেষে 2 সেকেন্ড আগের গতিবেগের মানেরও যদি গড় মান বার করি আমরা, তাহলে সেক্ষেত্রেও একই জিনিস দেখতে পাবো। সেই মানটা কত হবে? u প্লাস v বাই 2। অর্থাৎ আমরা ধরে নিতে পারি গতিবেগের গড় মান u প্লাস v বাই 2। এবার ভেবে দেখো, আমরা জানি যে সরণ হচ্ছে কি গতিবেগের গড় মান গুণ সময়। অতএব মোট সরণ ইকুয়ালস টু গড় গতিবেগ ইন্টু সময়। অর্থাৎ এক্ষেত্রে কত পাবো? u প্লাস v বাই 2 ইন্টু t। কারণ t সময় ধরে t ইকুয়ালস টু 0 সেকেন্ড থেকে t ইকুয়ালস টু স্মল t সেকেন্ড অবধি ত্বরণটা ক্রিয়াশীল, অর্থাৎ ত্বরণের ক্রিয়াকাল কতটা? স্মল t, সেটাকে আমরা গুণ করলাম। তাহলে কি পাবো? এখান থেকে মোট সরণটাকে s দিয়ে লিখছি, তাহলে পাচ্ছি ut বাই 2 প্লাস vt বাই 2। এবার ঠিক আগের প্রমাণটাতেই আমরা দেখলাম v ইকুয়ালস টু u প্লাস at। তাহলে কি পাওয়া যায়? ut বাই 2 প্লাস u প্লাস at ডিভাইডেড বাই 2 ইন্টু t। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি s ইকুয়ালস টু ut বাই 2 প্লাস ut বাই 2 প্লাস কত আসছে? at স্কোয়ার বাই 2। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত পাচ্ছি আমরা? ut প্লাস হাফ at স্কোয়ার। অর্থাৎ একমাত্রিক গতির দ্বিতীয় সমীকরণটিরও আমরা বীজগাণিতিক প্রমাণ করে ফেললাম। এবার চলে যাবো আমরা তৃতীয় সমীকরণটির দিকে। তৃতীয় সমীকরণটি কি ছিল? v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2s।
এই তৃতীয় সমীকরণটি প্রমাণ করার জন্য আমরা প্রথম দুটি সমীকরণের সাহায্য নেব। প্রথম দুটি সমীকরণ কি ছিল? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি এবং s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এই সমীকরণ থেকে যদি শুরু করি, এটার আমরা স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে কি করব? ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে কি পাবো? ইউ স্কোয়ার প্লাস 2u ইন্টু এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কি করবো দেখো, ইউ স্কোয়ারটাকে রাখলাম, আর এইখান থেকে ঠিক আমরা এটি পার্টটাকে যদি আমরা দেখি এখান থেকে এই ইকুয়েশনটার দিকে তাকাই, তাহলে আমরা এখান থেকে 2a-টাকে কমন নিয়ে নিলাম। 2a যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কত পড়ে রইল? ইউটি। আর এখান থেকে যদি 2a কমন নিই তাহলে একটা হাফ আসবে, একটা a বাইরে চলে গেছে কমন, তাহলে একটা a পড়ে রইল এবং টি স্কোয়ার। এবার দেখে নাও ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এসছে, এটার অর্থ কি? সরণ, মোট সরণ, অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস 2a(s). এই হচ্ছে কি আমাদের ভি স্কোয়ারের প্রমাণ। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a(s). আমরা সাধারণত এই যে প্রমাণগুলো, এগুলো আমরা বীজগাণিতিক রূপে করে থাকি, লেখচিত্রের মাধ্যমে করে থাকি এবং অনেক ক্ষেত্রে কলনবিদ্যার সাহায্যে করে থাকি। কিন্তু এগুলো প্রত্যেকটি বিভিন্ন গাণিতিক মাধ্যম সমীকরণগুলিকে প্রকাশ করে। এবার পদার্থবিদ্যার ক্ষেত্রে গণিত হচ্ছে পদার্থবিদ্যার ভাষা, কিন্তু পদার্থবিদ্যার মধ্যে কিছু অন্তর্নিহিত অর্থ থাকে যেগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। না হলে সমীকরণগুলিকে আমরা প্রমাণ করতে তো শিখতে পারবো, কিন্তু এদের প্রয়োগটা বুঝতে পারবো না। যখন আমরা অঙ্ক করতে যাবো তখন এদের প্রয়োগের জায়গায় গিয়ে কিছু খামতি থেকে যাবে। তো এই যে ইকুয়েশনটা বা এই সমীকরণটা, এর মধ্যে কিছু অন্তর্নিহিত অর্থ আছে। যেমন ধরো ক্লাস 9-10-এ আমরা পড়েছিলাম যে কার্য আর শক্তির সমতুল্যতা, মানে তোমরা এসআই ইউনিটে যদি দেখো তাহলে দেখতেও পাবে যে কার্য এবং শক্তি উভয়ের একক সমান। অর্থাৎ এই যে এই আমার হাতে যে পেনটা রয়েছে, এই পেনটিকে আমি এতটা উচ্চতায় তুললাম, তোলার ফলে আমি কিছু কার্য করলাম। কার্যটা কি? mgh, এই h উচ্চতায় তুলেছি বলে। এবার এই পেনটিকে যদি আমি এই অবস্থান থেকে ছেড়ে দিই তাহলে যে গতিবেগ নিয়ে পেনটি পড়লো সেটা হচ্ছে আবার হাফ mv স্কোয়ার। তাহলে প্রথমে যেটা আমি করলাম সেটা কি হলো? কার্য, এবং দ্বিতীয় রূপে আমি যেটা ফেরত পেলাম সেটা হচ্ছে এই গতিশক্তি। তার মানে কার্য আর গতিশক্তি সমতুল্য। এবার এক্ষেত্রে ভেবে দেখো, একটা গাড়ি বা হয়তো একটা ঠেলা গাড়ি রয়েছে, একটা ঠেলা গাড়িকে আমরা কেউ একজন ঠেলছি, একটা ঠেলা গাড়িকে ঠেলা হচ্ছে। এবার একে এই অবস্থানে যখন ছিল তখন এর গতিবেগ ছিল ইউ, যেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক গতিবেগ। এবার এই অবস্থান থেকে এর গতিবেগ বৃদ্ধি করার জন্য আমরা আরো জোরে ঠেলা শুরু করলাম, অর্থাৎ আমরা কি করলাম? ত্বরণ প্রয়োগ করলাম। ত্বরণ প্রয়োগ করার ফলে এর গতিবেগ হলো হচ্ছে ভি। এবার স্বাভাবিক একটা ঠেলা গাড়িতে ঠেলার জন্য আমাকে কার্য করতে হবে, আমার শক্তি ব্যয় হবে। তাহলে সেই যে কার্যটা করলাম সেই কার্যটা আমি কি পাচ্ছি? যে এই ত্বরণের যে সৃষ্টি হচ্ছে ঠেলা গাড়িটার উপর, ঠেলা গাড়িটাকে যে আমি ঠেলে নিয়ে যাচ্ছি এগিয়ে, তার উপর যে আমি যে কার্যটা করলাম সেই কার্যটা এর মধ্যে শক্তির সঞ্চার করলো, যার ফলে গতিবেগ বৃদ্ধি পেল। কিরকম দেখো, যদি এই মুহূর্তে এর গতিশক্তি বার করি তাহলে হাফ এম ইউ স্কোয়ার। আবার যদি এই মুহূর্তে এর গতিশক্তি নির্ণয় করি তাহলে কত পাবো? হাফ এম ভি স্কোয়ার। এবার ভেবে দেখো, এই এম ভরের একখানা যদি আমি এম ভরের ধরে নিই এই ঠেলা গাড়িটাকে, আর কতটা সরণ হয়েছে গাড়িটা, এখান থেকে এতটা অবধি এস সরণ আমি ধরে নিলাম, তাহলে আমার কৃতকার্য কত? কৃতকার্যের ফর্মুলা আমরা পড়েছিলাম W ইকুয়ালস টু A ইন্টু এস, তাই তো? অর্থাৎ বল গুণ সরণ। তাহলে বল গুণ সরণ যদি করি তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি? বল কত? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ। তাহলে এম এ ইন্টু এস। অর্থাৎ আমি যে পরিমাণ কৃতকার্য করলাম সেই কার্য যদি এর মধ্যে শক্তির সঞ্চার করে থাকে তাহলে দেখা যায় এই দুটো শক্তির যে পার্থক্য সেটা আমার কৃতকার্যের সমান হতে বাধ্য। কিভাবে দেখব? হাফ এম ভি স্কোয়ার মাইনাস
হাফ এম ইউ স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি এম এ এস। এবার আমি সমীকরণে বাম দিক এবং ডান দিক থেকে এম কে কেটে দিলাম, উভয় পক্ষকে এম দিয়ে ভাগ করে তাহলে কত পাবো ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু ইকুয়ালস টু এস বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টু এস বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। অর্থাৎ দেখে নিলাম যে এই সমীকরণটি আর কিছুই না, ফিজিক্সের একখানা অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্বকে নির্দেশ করে, যেটা হচ্ছে কার্য এবং শক্তির সমতুল্যতা। বোঝা গেল? তার মানে আমাদের শুধুমাত্র ইকুয়েশন গুলোকে সলভ করা জানলেই হবে না, আমাদের তার সাথে জেনে নিতে হবে যে এদের মধ্যে লুকিয়ে থাকা ফিজিক্সের অন্তর্নিহিত অর্থগুলো কি কি আছে। ঠিক আছে, চলে এবার তৃতীয় সমীকরণটি সমাধান হয়ে গেছে, আমরা চতুর্থ সমীকরণটি সমাধান করব। তাহলে চতুর্থ সমীকরণটি আমাদের কি ছিল? চতুর্থ সমীকরণটি একটু অজানা, Sn equals to u plus a by 2 into 2n minus 1। এই সমীকরণটিকে আমরা বীজগাণিতিক রূপে প্রমাণ করব। এবার বুঝে নিতে হবে, আমরা আবার গাড়ির ছবিটাতে ফেরত চলে যাব। গাড়িটি এই অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, এটাকে আমরা আবার t equals to 0 ধরলাম, প্রারম্ভিক বেগ কত u। এইভাবে গাড়িটি ঠিক যখন 1 সেকেন্ড পর কত গতিবেগ হবে, আমরা আগের ক্ষেত্রেই করেছি, নিজেরা বলার চেষ্টা করো। গাড়ির গতিবেগ হবে কত, t equals to 1 সেকেন্ডে u প্লাস a। আবার ঠিক এইভাবেই গাড়িটি যখন অনেকক্ষণ চলার পর ঠিক যাত্রাপথের শেষে আগের মুহূর্তে তার গতিবেগ কত হবে। এক্ষেত্রে আমরা যেহেতু n সময় ধরে ক্রিয়াশীল ধরছি গাড়িটিকে, তাই আমরা এটাকে লিখছি t equals to n-1 সেকেন্ড, এবং তার থেকে ঠিক 1 মুহূর্ত পরই অর্থাৎ 1 সেকেন্ড পরই গাড়িটির গতিবেগ কত হবে, এখানে গতিবেগ কত হবে v। আর যদি অন্তিম গতিবেগ আমার v হয়, তাহলে এখানে আমরা জানি যে 1 সেকেন্ড আগে গতিবেগ হবে কত, v মাইনাস a। ঠিক আছে, এবার যেটা ক্লিয়ার আমাদের করণীয় সেটা হচ্ছে t equals to 0 সময় থেকে এই সম্পূর্ণ সরণটিকে আমরা s দিয়ে চিহ্নিত করছি। এবার ঠিক যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে n তম সেকেন্ডে বলতে, n তম সেকেন্ড বলতে t equals to n এই সেকেন্ডটা, অর্থাৎ এইখান থেকে এইখান অবধি যেতে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে এই 1 সেকেন্ডে, এটার নাম দিলাম আমরা Sn, অর্থাৎ n তম সেকেন্ডে গাড়িটির সরণ। ওকে, এই সরণটাকে নির্দেশ করার জন্য আমাদের তাহলে কি জানতে হবে, আমাদের এইখান থেকে যদি এই দূরত্বটা আমরা বার করতে পারি Sn-1, অর্থাৎ n-1 সেকেন্ড অবধি গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমরা s সরণ থেকে Sn-1 সরণটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলেই আমরা আমাদের n তম সেকেন্ডে গাড়িটি কতটা সরণ ঘটিয়েছে সেটা পেয়ে যাব। চলো শুরু করা যাক। তাহলে s equals to কত হবে, আমরা জানি ut প্লাস হাফ at স্কোয়ার, এখানে t এর জায়গায় আমরা n বসাবো, তাহলে কত হবে un প্লাস হাফ an স্কোয়ার। আর Sn-1 টাকে কত পাবো, un-1 প্লাস হাফ an-1 তার স্কোয়ার। অতএব যেরকম ছবিতে বললাম Sn এর মান তাহলে কত হবে, s মাইনাস Sn-1। তাহলে এই সমীকরণটা সমাধান করে দেখা যাক, un প্লাস হাফ an স্কোয়ার মাইনাস un-1 প্লাস হাফ an-1 তার হোল স্কোয়ার, অল ইন সেকেন্ড ব্র্যাকেট। অতএব Sn ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাচ্ছি un প্লাস হাফ an স্কোয়ার, এটাকে রেখে দিলাম। ওই দিকটাকে একটু যদি আমরা
সরলীকরণ করি তাহলে দেখতে পাবো un মাইনাস ইউ প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। যদি পুনরায় সরলীকরণ করি তাহলে কি পাবো, হাফ এ এন স্কোয়ার মাইনাস এ এন প্লাস এ বাই 2। তাহলে আমরা উপর দিকে একটু মুছে নিই। তাহলে কি পেয়ে যাচ্ছি, Sn equals to un plus half an square minus un plus u minus half an square plus an minus a by 2। তাহলে দেখে নাও যে এই un আর এই un এই দুটো রাশি আবার হাফ এ এন স্কোয়ার এবং হাফ এ এন স্কোয়ার এইগুলো কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল কি ইউ, এই রাশিটা পড়ে রইল প্লাস এ এন মাইনাস এ বাই 2, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করব, ইউটাকে রাখলাম, এ বাই 2 টিকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকে 2n মাইনাস 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম, Sn ইকুয়ালস টু ইউ প্লাস এ বাই 2 2n মাইনাস 1। ঠিক আছে, তাহলে চতুর্থ সমীকরণটিও আমরা বীজগাণিতিক ভাবে সমাধান করে ফেললাম। এরপরে আমরা লেখচিত্রের সাহায্যে দেখে নেব। লেখচিত্রের সাহায্যে সমাধান কিভাবে করা যায় সেটা আমরা দেখে নেব। তাহলে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে গেলে আমাদের প্রথম সমীকরণটি কি ছিল, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই সমীকরণটিকে লেখচিত্রের সাহায্যে দেখতে হয়, তাহলে আমরা আগে লেখচিত্রটি এঁকে নিই। এদিকে সময়কে প্লট করা হচ্ছে এক্স অক্ষ বরাবর সেকেন্ড এককে, এবং এদিকে বেগকে ওয়াই অক্ষ বরাবর প্লট করা হচ্ছে মিটার পার সেকেন্ড এককে। তাহলে প্রারম্ভিক গতিবেগ কত ছিল, টি ইকুয়ালস টু 0 বলতে কি বোঝায়, তাহলে সময় 0, অর্থাৎ আমরা কোথায় চলে এলাম, একদম মূল বিন্দুতে। মূল বিন্দুতে গতিবেগ কত ছিল, ইউ, অর্থাৎ প্রারম্ভিক বেগ। তাহলে আমরা এখানে পেলাম কত, ইউ। বেশ, এবং এই প্রারম্ভিক বেগ থেকে ত্বরণ সহ গতিশীল হয়েছে কতটা অবধি, এই ধরে নিলাম এই বিন্দু অবধি, যেখানে বেগ হয়ে গেছে কত, ভি, অর্থাৎ আমাদের অন্তিম বেগ। আমরা এখান থেকে কয়েকটা অভিলম্ব এঁকে নেব ডটেড লাইনে, এবং ইউ গতিবেগের সমান্তরালে একটি সরলরেখা এঁকে নেব এক্স অক্ষের সমান্তরালভাবে। তাহলে কয়েকটা বিন্দু পেলাম আমরা, সেই বিন্দুগুলোর নামকরণ করে দিই। এই বিন্দুর নাম দিলাম ও, এটির নাম দিলাম এ, বি, সি, ডি। ঠিক আছে, তাহলে বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রারম্ভিক বেগটা পেয়ে গেছি। প্রারম্ভিক বেগ হচ্ছে কি ইউ এবং অন্তিম বেগ হচ্ছে ভি। তাহলে আমাদের সমীকরণটি নির্ণয় করতে হবে। এবার এই ক্ষেত্রে আমরা শুরু করব কি দিয়ে, আমরা ত্বরণ কাকে বলে সেটা দিয়ে শুরু করব। একইভাবে প্রথমবারের মতন ত্বরণ বলতে আমরা কি বুঝি, বেগের পরিবর্তন বাই সময়ের অন্তর। তাই তো, তাহলে বেগের পরিবর্তন বলতে কি হবে, এখানে এইটুকু যদি ইউ হয় তাহলে এই পুরোটা হচ্ছে কি ভি, অর্থাৎ আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ যেটা ছিল আমাদের, সেটাকে আমরা লিখতে পারি কি হবে, বিডি মাইনাস এও ডিভাইডেড বাই এটা কত সময় টি, তাহলে টি মাইনাস মূল বিন্দু থেকে সময় শুরু হয়েছে তার মানে 0, অর্থাৎ পেলাম কত, বিডি মাইনাস, এবার খেয়াল করে দেখো এটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে এও ইকুয়ালস টু সিডি হবে। তাহলে এখানে আমরা কি লিখলাম, সিডি বাই টি, অর্থাৎ এটাকে আমরা ত্বরণ বলছি, তো তাহলে এ দিয়ে ডিনোট করলাম, অর্থাৎ এ ইকুয়ালস টু কত পাচ্ছি, বিডি মাইনাস সিডি বাই টি। তাহলে বিডি বলতে কি বোঝাচ্ছে,
ভি, সিডি বলতে বা এও বলতে কি বোঝাচ্ছে, ইউ, তাকে সময় টি দিয়ে ভাগ করা হচ্ছে। অর্থাৎ কি পেয়ে গেলাম, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, বা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। অর্থাৎ প্রথম সমীকরণটি আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করে ফেলি। ঠিক আছে, এবার দ্বিতীয় সমীকরণে যাব। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও আমরা এই একই ছবিকে ব্যবহার করব। দ্বিতীয় সমীকরণটি কি ছিল, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এর সাথে আমরা এই সমীকরণটি সমাধান প্রমাণ করা শুরু করার আগে কয়েকটা জিনিস বুঝে নেব। খুব ছোটবেলার পরিমিতির একটা পরিচিত সমীকরণ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়ালস টু ক্ষেত্রফল। এবার এই যে সমীকরণটি, এর সাথে দেখো এখানে একখানা সিমিলারিটি আছে বা সাদৃশ্য আছে। কিরকম, আমরা যদি সরণকে লিখি, সরণ, এদিকে সরণটা লিখবো না, আমরা লিখব বেগ ইন্টু সময় ইকুয়ালস টু সরণ। এবার এই সমীকরণটিতে আমাদের কি প্রমাণ করতে হবে, সরণটি কত আমাদের দেখাতে হবে। আমাদের কাছে কি কি আছে, বেগ আছে ওয়াই অক্ষ বরাবর, সময় আছে এক্স অক্ষ বরাবর। অর্থাৎ যদি আমি এই সমগ্র যে লেখচিত্রটা এ থেকে বি অবধি যে লেখাটি রয়েছে তার আন্ডারে বা তার নিচে যতটা ক্ষেত্রফল আছে, এই সমগ্র ক্ষেত্রফলটাকে যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে আমরা মোট সরণ পেয়ে যাব। কারণ দেখতে পাওয়া যাচ্ছে কি, বেগকে যদি দৈর্ঘ্যের সাথে সমতুল্য ধরি, সময়কে যদি প্রস্থের সাথে সমতুল্য ধরি, তাহলে সরণ কার সাথে সমতুল্য, ক্ষেত্রফলের সাথে। তাহলে এই পুরো লেখচিত্রটি ক্ষেত্রফল নির্ণয় করলেই আমরা সরণ পেয়ে যাব। তাহলে লেখচিত্রটি কিরকম আকারে, একটা খুব পরিচিত জ্যামিতিক আকারে, ট্রাপিজিয়াম শেপে। অর্থাৎ মোট সরণ ইকুয়ালস টু এ বি ডি ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার এই ট্রাপিজিয়ামকে আমরা একটা আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজের মধ্যে প্রকাশ করতে পারব। কিরকম, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজ এ সি ডি ও এর ক্ষেত্রফল। ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রফল কত হবে, ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি, যে হাফ ইন্টু ভূমি, অর্থাৎ ভূমিটা কত, এসি, এসি অর্থাৎ কি, ওডি বা সময় টি, অর্থাৎ সময় টিটা বসিয়ে দিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত, বিসি। তাহলে বিসিটা এখানে কি, আমরা বিসি সম্বন্ধে কোনো ধারণা নেই, আমরা জানি যে সমগ্র বিডিটা হচ্ছে গিয়ে ভি এবং এও ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু হচ্ছে ইউ। তাহলে বিসিটা কত হবে, নিশ্চয়ই ভি মাইনাস ইউ হয়ে গেল, প্লাস চতুর্ভুজ এসিডিও বা আয়তক্ষেত্র এসিডিও ক্ষেত্রফল। আয়তক্ষেত্র এসিডিও ক্ষেত্রফল কত হবে, ইউ ইন্টু টি। তাহলে ইউ ইন্টু টি লিখলাম। তাহলে আমরা পাচ্ছি কি, মোট সরণ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইন্টু ভি মাইনাস ইউ ইন্টু টি। তাহলে হাফ ইন্টু টিটাকে রাখলাম। ভিটাকে আমরা কিভাবে লিখতে পারবো, আমরা একটু আগেই যে সমীকরণটা প্রমাণ করলাম যে ইউ প্লাস এটি মাইনাস ইউ, কারণ এখানে ভি মাইনাস ইউ আছে, লিখে ফেললাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ইউটি প্লাস হাফ ইন্টু টি ইন্টু ইউ, ইউ কেটে যাচ্ছে, এটি পড়ে রইল। ঠিক আছে,
তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের দ্বিতীয় সমীকরণটি। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা একবার ভেবে দেখো যে দৈর্ঘ্য এবং প্রস্থ ইকুয়ালস যদি ক্ষেত্রফল হয় তাহলে বেগ গুণ সময় তো সরণ হয়, এই দুটো রাশি আমরা জানি। এবার লেখচিত্রের ক্ষেত্রে একটা কি সাদৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে যে আমি দৈর্ঘ্য বরাবর বেগকে নির্দেশ করেছি এবং প্রস্থ বরাবর সময়কে নির্দেশ করেছি। তাহলে উভয়ের গুণফল অবশ্যই, অর্থাৎ ক্ষেত্রফলটি অবশ্যই সরণকে নির্দেশ করবে। ঠিক ওই একই প্রিন্সিপালের উপর বেস করে আমরা এই পুরো সমাধানটা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাই তাহলে আমাদের তৃতীয় প্রমাণটি দিকে। তৃতীয় সমীকরণটি ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এর জন্য আমরা লেখচিত্র আঁকবো, সেই একই লেখচিত্র যেখানে এক্স অক্ষে আমরা সময়কে সেকেন্ড এককে নির্দেশ করছি এবং ওয়াই অক্ষে আমরা বেগকে মিটার পার সেকেন্ড এককে নির্দেশ করছি। প্রারম্ভিক বেগ ইউ, এটি মূল বিন্দু, এটিকে এ বিন্দু নাম দিলাম। ত্বরণ সহ যাত্রাপথ হচ্ছে কি কত, এ থেকে বি অবধি কত সময়, টি সময়, এবং এখান থেকে একটা সমান্তরাল লিখে নিলাম, এই বিন্দুগুলো নামকরণ করলাম বি সি ডি। অর্থাৎ এই বিডি দৈর্ঘ্যটি সম্পূর্ণ হচ্ছে কি আমার অন্তিম বেগ ভি। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s এই ফর্মুলাটিকে প্রমাণ করার জন্য আমরা কি করব? আমরা মোট সরণের তো একখানা রাশিমালা একটু আগেই নির্দেশ করলাম। মোট সরণ সমান কত, এ বি ডি ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কি কি আছে, এও আর বিডি। তাহলে এও প্লাস বিডি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ওডি। তাহলে এখানে হাফ ইন্টু এও প্লাস বিডি, বিডি তো ভি আমরা বুঝতেই পারছি, আর এওটা কি ইউ, তাহলে ভি প্লাস ইউ ইন্টু ওডিটা কত, টি, বসিয়ে দিলাম। ঠিক আছে, আবার ত্বরণটাকে বার করে নেব। ত্বরণ এ ইকুয়ালস টু কত, বেগের পরিবর্তন বাই সময় আমরা জানি ভালোভাবে। তাহলে বেগের পরিবর্তন বাই সময়ে অন্তর। ঠিক আছে, তাহলে বেগের পরিবর্তন বাই সময়ের অন্তর যদি আমরা নির্ণয় করি তাহলে কি পাচ্ছি, ভি মাইনাস ইউ বা বি মাইনাস ইউ যদি না লিখে তোমরা যদি আরো সরলভাবে বুঝতে চাও তাহলে দেখো বেগ তো বিডি আর অন্তিম বেগটা হচ্ছে আমার বিডি আর প্রাথমিক বেগ হচ্ছে কত, এও। তাহলে আমি লিখতে পারি বিডি মাইনাস এও বাই সময়ের অন্তর কত, ওডি। এটাকেই আমরা লিখতে পারি কি হবে, যে ভি মাইনাস ইউ বাই টি। এখন এইটিকে যদি 1 নম্বর সমীকরণ এবং এটিকে 2 নম্বর সমীকরণ ধরে নিই তাহলে এই দুয়ের গুণফল কত হবে? অতএব a into s equals to v minus u by t into half of v plus u into t। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই t এবং এই t কেটে যাচ্ছে,
তাহলে হাফ অফ ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ এস ইকুয়ালস টু হাফ অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। এবার শুধুমাত্র ইউটাকে ওদিকে পাঠিয়ে দিলে কি পাবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ আমাদের তৃতীয় সমীকরণটি প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার শুধুমাত্র বাকি রইল আমাদের চতুর্থ সমীকরণটি। চতুর্থ সমীকরণটি প্রমাণ করার জন্য চলো প্রমাণ করা যাক। চতুর্থ সমীকরণ কি ছিল, Sn ইকুয়ালস টু ইউ প্লাস a বাই 2 ইন্টু 2n মাইনাস 1। এইটা ছিল আমাদের চতুর্থ সমীকরণ। এই চতুর্থ সমীকরণ কিভাবে প্রমাণ করা যায়? চতুর্থ সমীকরণের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে এইখানে t এর জায়গায় আমরা এটাকে করে দিলাম কত, n, যেহেতু সমীকরণটিতে সময়কে n দিয়ে নির্দেশ করা হয়েছে। তাহলে এর ঠিক 1 সেকেন্ড আগে অবস্থান নিশ্চয়ই এইটা হবে n-1। তাহলে এই যে বিন্দুটি পেলাম, এই বিন্দুটি নামকরণ করার প্রয়োজন, এদেরকে নামকরণ করলাম ডি প্রাইম আর ডি প্রাইম। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমরা বুঝতে পারছি তাহলে n-1 তম সময় গাড়িটি কতটি দূরত্ব অতিক্রম করছে, এই যে এ ও ডি প্রাইম ডি প্রাইম ট্রাপিজিয়ামটা দেখতে পাচ্ছি আমরা, সেই ট্রাপিজিয়ামের মধ্যবর্তী অঞ্চল বা ক্ষেত্রফলকে আমরা মোট সরণ হিসেবে ধরতে পারি কত, n-1 সেকেন্ড অবধি। এবার n সেকেন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর গাড়িটি কতটি দূরত্ব অতিক্রম করছে, এই সমগ্র এ বি ডি ও ট্রাপিজিয়ামটির মধ্যবর্তী অঞ্চলকে, অর্থাৎ n-1 তম সেকেন্ড অবধি গাড়িটি এই অবস্থান অবধি পৌঁছাচ্ছে এবং n তম সেকেন্ডে গাড়িটি এই অবস্থানে পৌঁছাচ্ছে। অর্থাৎ যদি n তম সেকেন্ডে আমি গাড়িটি কতটা রাস্তা অতিক্রম করেছে নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই ক্ষেত্রফলটি বার করে নিতে হবে। অর্থাৎ বি প্রাইম বি ডি ডি প্রাইম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অতএব আমরা লিখব Sn বা n তম সেকেন্ডে সরণ ইকুয়ালস টু বি প্রাইম বি ডি ডি প্রাইম ট্রাপিজিয়ামের মধ্যবর্তী ক্ষেত্রফল। কত হবে সেটা যদি নির্ণয় করতে যাই আমরা, তাহলে ট্রাপিজিয়ামের ফর্মুলা ব্যবহার করব আবার। তাহলে কি, হাফ ইন্টু বিপরীত এবং সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বিপরীত এবং সমান্তরাল বাহুদ্বয় কি কি, বি প্রাইম ডি প্রাইম এবং বিডি। তাহলে বি প্রাইম ডি প্রাইম প্লাস বিডি ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব, এই বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, ডি প্রাইম ডি, এইটুকু। তাহলে ডি প্রাইম ডি। এবার বি প্রাইম ডি প্রাইম প্লাস বিডি এগুলো করব, তার আগে আমি বলে নিই ডি প্রাইম ডিটা কত, 1 সেকেন্ড। তো কারণ সপ্তম থেকে হয়তো অষ্টম সেকেন্ড যাচ্ছে, কারণ n-1 আর n, তার মানে মাঝখানে গ্যাপটা কত, n-1 মাইনাস n যদি করি আমরা, তাহলে কি পাবো, 1 সেকেন্ড পাচ্ছি।
এটা 1 সেকেন্ড হলো, এবং বি প্রাইম প্লাস বিডি যদি ক্যালকুলেট করি তাহলে এর মান কত হবে? এর মানটা হবে ইউ প্লাস এ এন মাইনাস 1 প্লাস ইউ প্লাস এ এন ইন্টু 1। এখানে ইউ প্লাস এ এনটা কত? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফর্মুলা থেকে পেয়েছি ইউ প্লাস এ এন। কোনটা? এই বিডি, মানে সমগ্র যাত্রাপথের ফলে কতটা সরণ হচ্ছে, কতটা বেগ লাভ করছে, ঠিক আছে। এবং ইউ প্লাস এ ইন্টু এন মাইনাস 1, এটা কোনখান থেকে পাচ্ছি আমরা? যে এন মাইনাস 1তম সেকেন্ড অবধি কতটা দূরত্ব বা সরি কতটা বেগ লাভ করেছে, ইউ প্লাস এ এন মাইনাস 1, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু ইউ প্লাস এ এন মাইনাস এ প্লাস ইউ প্লাস এ এন ইন্টু 1, অর্থাৎ এক্ষেত্রে কত দেখতে পাচ্ছি? যে 2u, এই 2a এর মাইনাস a, এই রাশিটা আমরা পাচ্ছি এখানে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসছে দেখো, হাফ ইন্টু 2u প্লাস 2an মাইনাস a, অর্থাৎ এটাকে লেখা যায় u প্লাস, যদি আমরা a/2 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে কত? 2n মাইনাস 1, ঠিক আছে। বোঝা গেল পুরোটা আশা করি। তাহলে a/2 কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি কত? 2n মাইনাস 1। তাহলে দেখো Sn ইকুয়ালস টু প্রমাণ হয়ে গেল কত? u প্লাস a/2 2n মাইনাস 1। কিভাবে বার করলাম? এই বি প্রাইম ডি প্রাইম বিডি, এই যে বি প্রাইম বি ডি ডি প্রাইম যে ট্রাপিজিয়ামটা রয়েছে, এই ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল বার করলাম। ক্ষেত্রফল বার করার জন্য কি করলাম? ট্রাপিজিয়ামের ফর্মুলা ব্যবহার করলাম। ফর্মুলা ব্যবহার করে আমরা দেখতে পেলাম ডি প্রাইম ডি, অর্থাৎ এন প্রাইম এন মাইনাস 1 থেকে এনতম সেকেন্ড অবধি কতটা ব্যবধান রয়েছে? 1 সেকেন্ডের ব্যবধান। তাহলে ওখানে ডি প্রাইম ডি এর জায়গায় 1 সেকেন্ড বসিয়ে দিলাম, এবং বি প্রাইম ডি প্রাইম প্লাস বিডির জায়গায় কি করলাম? বি প্রাইম ডি প্রাইম হচ্ছে কত? এন মাইনাস 1 সেকেন্ডে কতটা বেগ লাভ করেছে, সেই বেগের মান কত বার করলাম? ইউ প্লাস এ এন মাইনাস 1, এবং এন সেকেন্ডে কতটা বেগ লাভ করেছে বিডি, সেটা কত? ইউ প্লাস এ। কোন ফর্মুলা ব্যবহার করেছি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। বোঝা গেল? তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে শুধুমাত্র সরল করেছি, সরল করে আমরা পেয়ে গেলাম কি? ইউ প্লাস a/2 2n মাইনাস 1। তার মানে আমাদের চতুর্থ সমীকরণটিও লেখচিত্রের সাহায্যে প্রমাণ হয়ে গেল। এবার দেখে নেব কলনবিদ্যার সাহায্যে বাকি প্রমাণগুলো, ঠিক আছে। এবার কলনবিদ্যার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যায় যে যারা সবেমাত্র একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা এখনো অব্দি কলনবিদ্যা সম্বন্ধে তাদের তেমন সম্যক ধারণা নেই। তবে তাদের ক্ষেত্রে আমি একটুখানি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দেবো কলনবিদ্যা, অন্তর্কলজ এবং সমাকলন উভয়েরই। আশা করি তোমাদের এই ফর্মুলা দুটো হেল্প করবে কলনবিদ্যার সাহায্যে বাকি প্রমাণগুলোকে বোঝার জন্য, ঠিক আছে। অন্তর্কলজ বা ইংলিশে যাকে আমরা বলে থাকি ডিফারেন্সিয়েশন, এবং সমাকলন বা এটা অন্তর্কলজ না বলে অন্তর্কলন বলাটা বেটার, আর সমাকলন হচ্ছে কি? ইন্টিগ্রেশন, ঠিক আছে। এবার আমরা আগে অন্তর্কলনটা দেখে নিই। এই ফর্মুলাটি যেটি এখন লিখতে চলেছি সেটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এবং এই ফর্মুলাটা মোটামুটি জানলে আমাদের এই স্মৃতিবিজ্ঞান বা একমাত্রিক গতি সম্বন্ধিত যাবতীয় যা প্রমাণগুলো আছে সেগুলো তোমরা আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। ddx of x to the power n equals to n x to the power n minus 1। কি রকম ব্যাপারটা ঠিক বোঝা গেল না? আমরা একটা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখে নিই। যদি আমাকে বলা হয়
ddx of x to the power 4। তাহলে কিভাবে ক্যালকুলেট করব? n এর জায়গায় 4 রয়েছে, তার মানে এখানে n যেহেতু এখানে আমরা আগে 4 লিখব, তারপর x to the power n minus 1, তার মানে x to the power 4 minus 1, অর্থাৎ আমরা পেয়ে গেলাম কত? 4x কিউব। এটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এবার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, কয়েকটা খুব ইম্পর্টেন্ট রাশি ফিজিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেরকম ধরো গতিবেগ, গতিবেগ বা শুধু বেগ বলে, যেটা বেগ বলতে আমরা কি বুঝি? সরণের পার্থক্য বাই সময়ের অন্তর। অর্থাৎ এক্ষেত্রে কত পাবো? এটাকে আমরা লিখি ডেল এস বাই ডেল টি। এবার খেয়াল রাখতে হবে, যদি এই ডেল টি সময়ের অবকাশটা খুবই ক্ষুদ্র হয়ে যায়, যদি অত্যন্ত ক্ষুদ্র একখানা সময়ের অবকাশে আমরা যদি সরণের যে পরিবর্তন সেটাকে নির্ণয় করার চেষ্টা করি, তাহলে তখন এটাকে লেখা যায় এইভাবে ডিএস বাই ডিটি, বা এরকম ভাবে বলতে পারি যে ভি মানে গতিবেগ ইকুয়ালস টু ডিএস ডিটি। ঠিক আছে, ঠিক একইভাবে ত্বরণের ক্ষেত্রে ভেবে দেখো, এই হচ্ছে কি আমাদের ত্বরণ। ত্বরণকে আমরা কিভাবে লিখি? এ দিয়ে, এবং সেটিকে আমরা কি লিখি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, তাই তো? তাহলে ডেল ভিটাকে যদি আমি ধরি বেগের পরিবর্তন, আর ডেল টিটাকে যদি ধরি সময়ের অবকাশ, তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যদি এই সময়ের অবকাশটা অত্যন্ত ক্ষুদ্র হয়, প্রায় শূন্যের কাছাকাছি, তাহলে এই ডেল ভি বাই ডেল টিটাকে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি, বা এরকম ভাবে লেখা যায় যে এ ইকুয়ালস টু ডিভি ডিটি। ঠিক আছে, তাই এই যে এক্সপ্রেশনস গুলো যেগুলো তোমরা পেলে, এই এক্সপ্রেশনস গুলো যেমন ভি ইকুয়ালস টু ডিএস ডিটি বা এ ইকুয়ালস টু ডিভি ডিটি, এই এক্সপ্রেশন গুলো আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, এবং এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার সমাকলনের ক্ষেত্রে কি? একটু সমাকলন আর অন্তকলন সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিই। যেমন আমরা দেখেছি প্রত্যেকটি হচ্ছে কি কিছুই না, একটা করে ম্যাথমেটিক্যাল অপারেশন। ঠিক আছে, যেমন যোগ এবং বিয়োগ পরস্পর দুটি বিপরীত অপারেশন। যোগ করলে আমরা জানি বৃদ্ধি পায়, বিয়োগ করলে আমরা জানি হ্রাস পায়। ঠিক একই রকম ভাবে গুণ এবং ভাগ এরাও হচ্ছে পরস্পর বিপরীত দুটো ম্যাথমেটিক্যাল অপারেশন। ঠিক সেরকম ভাবেই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এরাও হচ্ছে দুটি পরস্পর বিপরীত ম্যাথমেটিক্যাল অপারেশন। ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে কোনো জিনিসকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করা, আর ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকে সমষ্টি তৈরি করে তাকে একটা বৃহৎ রূপ প্রদান করা। ঠিক আছে, যাই হোক, আমরা এটা খুবই আমি কি বলবো যে খুব একটা রাফ আইডিয়া দিলাম তোমাদেরকে। আশা করি তোমাদের গণিত শিক্ষক তোমাদের অনেক গভীরে গিয়ে বিষয়গুলি বোঝাবেন এবং তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমাদের এই কলনবিদ্যার সাহায্যে প্রমাণগুলি করার জন্য যে ইকুয়েশনগুলো প্রয়োজন হবে, সেখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই প্রমাণ এই যে আমি সমীকরণটি করতে চলেছি, ফর্মুলাটি, এটি খুব ইম্পর্টেন্ট। যদি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স বলা হয়, এখানে ডিএক্স হচ্ছে কি এই ইন্টিগ্রেশনের অপারেটর, তাহলে যেটা পাই আমরা সেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এই সিটাকে কি বলা হয়? সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এই সমাকলনের ধ্রুবক পেলাম। এবার এইটাকেও একটা এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝে নিই আমরা। এক্সাম্পল ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স। তাহলে আমরা কি পাবো? এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 প্লাস সি। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। আরো এক ধরনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ধরো এই একই সমীকরণটা আমরা করছি, তাহলে এখানে শুধুমাত্র কি রয়েছে? এখানে একটা x1 আর এখানে একটা x2 লিমিট দেওয়া রয়েছে। তাহলে লিমিট দেওয়া থাকলে কি করব? এই একই এক্সাম্পলকে যদি আমরা করি, তাহলে দেখতে পাবো
আগে আমরা ইন্টিগ্রেশনটা করে নেব। তার মানে কি x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1। এবার এই যে লিমিটটা এটাকে আমরা লিখবো এইভাবে x2 x1, একটা দাগ দিয়ে ওপরে লিখবো আপার লিমিটটা, তলায় লিখবো লোয়ার লিমিটটা, প্লাস সি। এটা হচ্ছে কি সমাকলনের ধ্রুবক। এবার তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x টু দি পাওয়ার 4 বাই 4। এবার এক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে এটাই যে এই প্লাস সিটা যখন আমরা এই লিমিট দেওয়া থাকবে, এই প্লাস সিটা সর্বদা শূন্য হয়ে যাবে। তার কারণ কি, যখন আপার লিমিট থেকে তুমি লোয়ার লিমিট বাদ দেবে তখন তো এটা ধ্রুবক রাশি, তার মানে সি মাইনাস সি তৈরি হবে, তার মানে এটা পুরোটাই শূন্য হয়ে যাবে। তাই আমরা এই রাশিটাকে কি করতে পারি, এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। যেহেতু ইন্টিগ্রেশনের পর যখন আমরা রেজাল্টটা ক্যালকুলেট করব তখন এই সি এর আর অস্তিত্ব থাকবে না, কেটে যাবে, তাই আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার 4 বাই 4, এখানে রইল কত x2, এখানে রইল কত x1। এইবার এইটাকে কিভাবে ব্যবহার করব, 1/4 টা কনস্ট্যান্ট, ওটাকে বাইরে রাখলাম। তাহলে একবার আমরা এই x টু দি পাওয়ার 4 এর জায়গায় আপার লিমিটটা বসাবো, অর্থাৎ x2 টু দি পাওয়ার 4 করব, মাইনাস লোয়ার লিমিটটা বসাবো, ওটাকে মাইনাস করে দেবো, এরকম মাইনাস x1 টু দি পাওয়ার 4। এই হচ্ছে গিয়ে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে এই ইন্টিগ্রেশনটা এইভাবে করা যায়। এই ধরনের লিমিট দেওয়া ইন্টিগ্রেশন যেখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটকে মেনশন করে দেওয়া থাকে তাদেরকে বলা হয় ডেফিনাইট ইন্টিগ্রাল। এবং যেখানে এগুলো যেরকম সাধারণ, যেখানে কোনো লিমিটের উল্লেখ নেই, যেখানে এই কনস্ট্যান্ট সি এর অস্তিত্ব আছে, সেই ধরনের ইন্টিগ্রেশনকে কি বলা হয়, ইনডেফিনাইট ইন্টিগ্রাল। ঠিক আছে, আশা করি তোমাদের এই কলনবিদ্যার জাস্ট একটুখানি যে এক্সপোজারটা দিলাম, যা একটুখানি পরিচয় করালাম, সেটা তোমাদের কলনবিদ্যার সাহায্যে প্রমাণের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তাহলে আমরা এবার প্রমাণগুলোর দিকে যাই আস্তে আস্তে। তাহলে প্রথম সমীকরণটি আমাদের কি ছিল, v equals to u plus at। এবার একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম, আমরা শুরু করবো কি দিয়ে, ত্বরণকে আমরা কিভাবে লিখতে পারি, a equals to বেগের পরিবর্তন বাই সময়ের অন্তর বা অবকাশ, যা ইচ্ছা। ঠিক আছে, এবার এইটাকে যদি আমরা ডিনোট করি তাহলে বেগের পরিবর্তনটাকে আবার একইভাবে ডেল ভি লিখলাম আর সময়ের অবকাশটাকে ডেল টি লিখলাম। যেটাকে আমরা এতক্ষণ অব্দি ভি মাইনাস ইউ লিখছিলাম বেগের পরিবর্তনটা, সেই ভি মাইনাস ইউটাকেই আমরা ডেল ভি হিসেবে এখানে লিখছি। ঠিক আছে, আর ডেল টিটাকে লিখছি কি সময়ের অবকাশ হিসেবে। এবার এই যদি সময়ের অবকাশটা অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে তখন আমরা কি বললাম, যে এই ডেল ভি বাই ডেল টিকে আমরা অন্তর্কলনের ভাষায় ডিভি ডিটি লিখতে পারি। লিখলাম তাহলে। এবার দেখো a ইকুয়ালস টু ডিভি ডিটি পেয়ে গেলাম। তার মানে ডিটিটাকে এইদিকে পাঠিয়ে দিই, তাহলে a ডিটি ইকুয়ালস টু ডিভি। ঠিক আছে, এবার তাহলে আমি কি করব, যে এবার ভি এর মান নির্ণয়ের জন্য আমরা কি করি, সমাকলন করব। ঠিক আছে, ডিভিটা হচ্ছে খুব ক্ষুদ্র রাশি আর ভিটা হচ্ছে কি একটা বৃহৎ রাশি। তাহলে ক্ষুদ্র রাশি থেকে যদি বৃহৎ রাশি আমাকে পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, সমাকলন। কারণ ক্ষুদ্রগুলোর সমষ্টি তৈরি করাই তো সমাকলনের কাজ, তাই না? তাহলে এখানে আমি কি লিখব, v ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a ডিভি। এবার আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম তখন একটা কথা বারবার বলেছিলাম যে ত্বরণ সর্বদা ধ্রুবক থাকে। এবার যখনই এরকম কোন ধ্রুবক রাশি থাকবে তার উপর সমাকলন ক্রিয়াশীল নয়, সেটাকে আমরা বাইরে পাঠিয়ে দেবো, সমাকলন চিহ্নের বাইরে, অর্থাৎ এইটা বাইরে চলে এলো, ডিটিটা রইল। এবার আমাদের বুঝতে হবে যে আমরা বেগের পরিবর্তনটা হচ্ছে কোনখান থেকে। প্রাথমিক বেগ ছিল আমার ইউ এবং অন্তিম বেগ হলো আমার কত, ভি। এই যে ভি মাইনাস ইউ, এটাকেই আমি বোঝাবার চেষ্টা করছিলাম কি দিয়ে, ডেল ভি দিয়ে, তাই তো? তাহলে বেগের পরিবর্তন কোনখান থেকে কতটা অবধি হয়েছে,
শুরু হয়েছিল ইউ দিয়ে, শেষ হলো কোথায়, ভি তে। এবং সময়ের পরিবর্তন কোনখান থেকে কোনখানে হয়েছে, শূন্য সময় থেকে হয়তো আমরা গণনা শুরু করেছিলাম এবং টি সময় গিয়ে আমরা থেমেছি। তাহলে 0 থেকে টি, অর্থাৎ এই 0 থেকে টি সময় অবধি ত্বরণ কার্যকর হয়েছিল গাড়িটির ওপর বা কোনো অন্য কোনো সংস্থার ওপর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এই ইন্টিগ্রেশনটা করার পর ভি পেলাম এবং এই লিমিটটা যেভাবে আমরা লিখি সেভাবে লিখলাম, এবং এখান থেকে পাচ্ছি কি এ ইন্টু টি পেলাম এবং লিমিটটা এক্ষেত্রেও যেভাবে আমরা একটু আগে দেখলাম লিখতে হয় সেভাবে লিখলাম। তাহলে পরের লাইনটাতে কি পাচ্ছি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে, তাহলে ভি মাইনাস ইউ পেয়ে গেলাম। আর এখানে কি হবে, এ ইন্টু, এক্ষেত্রেও তাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে টি মাইনাস 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তোমাদের অনেকেরই মনে হবে যে এই কলন বিদ্যার সাহায্যে প্রমাণগুলো বেশ কঠিন এবং বীজগণিত এবং লেখচিত্রের মাধ্যমে প্রমাণগুলি শিখে রাখাটাই বেশ কাজ চালিয়ে যাওয়ার মতন জন্য বেশ সাফিসিয়েন্ট। কিন্তু বারবার বলে রাখবো, কলন বিদ্যার সাহায্যে প্রমাণগুলো যত তাড়াতাড়ি সম্ভব শিখে নাও, কারণ আগামী দিনে যা কিছু প্রমাণ করবে তোমরা সমস্ত কিছু কলন বিদ্যার সাহায্যেই করবে। তাই এটা খুবই উপযোগী এবং এই প্রত্যেকটা প্রমাণকে খুব গুরুত্ব সহকারে দেখবে। যাই হোক, আমাদের প্রথম প্রমাণটা তাহলে হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আর একখানা খেয়াল করার মতন বিষয়, এই যে এখানে যখন আমরা ইন্টিগ্রেশনটা করলাম তখন কিন্তু আমরা সমাকলন ধ্রুবক দিইনি। কেন দিইনি, তার কারণ এখানে লিমিটের অস্তিত্ব আছে, আপার লিমিট লোয়ার লিমিট উভয় বর্তমান, তার মানে কি সি তো এমনিতেই শেষে গিয়ে কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, কেটে যাবে। তাই আমরা এক্ষেত্রে আর নতুন করে সি কে লিখিনি, আমরা সি কে বাদ দিয়ে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বাদ দিয়ে পুরো ক্যালকুলেশনটা করেছি। ঠিক আছে, বেশ, তাহলে পরবর্তী প্রমাণে চলে যাই। তাহলে আমাদের পরবর্তী রাশি কি ছিল, পরবর্তী সমীকরণ হচ্ছে কি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাটা প্রমাণ করার জন্য আমরা শুরু করবো কি দিয়ে, বেগ ভি ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম, সরণের পরিবর্তন বাই সময়ের অবকাশ। তাহলে সরণের পরিবর্তনটাকে আমরা কি দিয়ে লিখবো, ডেল এস, আর সময়ের অবকাশটাকে ডেল টি। ঠিক আছে, এবার ডেল এস বাই ডেল টি লিখলাম এবং ঠিক আগের মতো একই লজিক অ্যাপ্লাই করবো এখানেও, যে আমি ধরে নিলাম যে ডেল এসটা, এই ডেল টিটা যদি খুব ক্ষুদ্র হয়, মানে প্রায় শূন্যের কাছাকাছি, জাস্ট একটা মুহূর্ত হয়তো, তাহলে খুব ক্ষুদ্র সময় ব্যবধান হচ্ছে এবং সেই ক্ষুদ্র সময় ব্যবধানে এই ডেল এস বাই ডেল টিকে আমরা লিখতে পারি কি ডিএস বাই ডিটি। ঠিক আছে, অর্থাৎ আমরা পেলাম কি ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। তাহলে ডিএস বাই ডিটি যদি পেয়ে থাকি তাহলে এখান থেকে দেখো, তাহলে ভি ডিটি ইকুয়ালস টু ডিএস লেখা দিতেই পারে, ডিটিটাকে শুধুমাত্র এইদিকে গুণ করে দিলাম। বেশ, তাহলে এবার আমাদের যে করণীয় যে কাজটা সেটা হচ্ছে কি ভি ইকুয়ালস টু আমরা একটু আগে কি পেয়েছিলাম, ইউটি প্লাস ভি ইকুয়ালস টু পেয়েছিলাম ইউ প্লাস এটি, সেইটাকে এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি করব, ভি এর জায়গায় ইউ প্লাস এটি লিখলাম ইন্টু ডিটি ইকুয়ালস টু ডিএস। এবার যদি মোট সরণ বার করতে চাই আমি, তাহলে আমার কি করতে হবে, আমাকে মোট সরণের জন্য আমাকে এস বার করতে হবে। এবার ডিএস তো হচ্ছে খুব ক্ষুদ্র সরণ, কারণ খুব ক্ষুদ্র সময়ের অবকাশ ডিটিতে যেটুকু গাড়িটা এগিয়েছে সেটা হচ্ছে কি ডিএস। এবার যদি আমি সামগ্রিক পথটাকে জানতে চাই, মানে ধরো একটা হচ্ছে গাড়ি যাত্রাপথ এইটুকুনি, এবার তার মধ্যে একটা খুব ক্ষুদ্র একটা সময়ের অন্তর ধরেছি আমি কি, এইটুকুকে ধরলাম কত ডিটি, এবং এই সময়ের অবকাশে গাড়িটি কতটা গেছে এটাকে ধরলাম ডিএস। এবার আমি ঠিক এইরকম অবস্থান থেকে শুরু করে এতটা অবস্থান অবধি জানতে চাই যে গাড়ি মোট সরণটা কত, এই মোট সরণটা কত এস। তাহলে এইরকম প্রত্যেকটা ডিএস অংশকে যদি আমি যোগ করে নিই তাহলে কি পাবো, আমি সমগ্র এসটা পেয়ে যাব।
এই যে সামগ্রিক সমষ্টি যেটা, এই সমষ্টিকেই আমরা সমাকলনের মধ্যে দিয়ে প্রকাশ করি। বোঝা গেল? তাহলে কি করব, এক্ষেত্রেও তাহলে আমরা কি করব, এস নির্ণয় করার জন্য ইন্টিগ্রেশন ডিএস করব। আর ইন্টিগ্রেশন ডিএস মানে ইন্টিগ্রেশন অফ ইউ প্লাস এটি ইন্টু ডিটি। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে দেখা যাক যে এস ইকুয়ালস টু কি পাওয়া যায়, ইউ প্লাস এটি। আর পাঁচটা গুণের যেরকম স্বাভাবিক নিয়ম, এখানেও কি হবে, ব্র্যাকেটের মধ্যে ঢুকে প্রত্যেকটা রাশির সাথে গুণ হবে। তাহলে ইন্টিগ্রেশন কি পেলাম আমি, ইউটি প্লাস, সরি নট ইউটি, ইন্টিগ্রেশন ইউডিটি প্লাস ইন্টিগ্রেশন এটি ডিটি। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই যে ইন্টিগ্রেশন অফ ডিএস করছি আমরা, বা এস কে নির্ণয় করছি, এক্ষেত্রে সময় কোনখান থেকে ধরছি, এই সময়টা এটাকে ধরলাম টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি দিয়ে দিচ্ছি আমরা, ক্যাপিটাল টি ইকুয়ালস টু 0, আর এটাকে ধরলাম ক্যাপিটাল টি ইকুয়ালস টু স্মল টি। তার মানে সময় ব্যবধানটা কত, 0 থেকে শুরু করে স্মল টি অবধি, তার মানে 0 টু টি, এক্ষেত্রেও তাই 0 টু টি বসিয়ে দিলাম। তাহলে এবার এখান থেকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইউটা তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ ডিটি পড়ে রইল শুধুমাত্র, আর এখানে এটাও কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ টি ডিটিটা শুধুমাত্র পড়ে রইল। তাহলে এদের উভয় ক্ষেত্রে কত লিমিট, 0 টু টি, এটার ক্ষেত্রে লিমিট কত, 0 টু টি বসিয়ে দিলাম। এরপরে ক্যালকুলেট করলে কি পাচ্ছি, তাহলে ইউ টি মাইনাস 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, প্লাস এ, এখানে কত আসবে, টি ডিটি, তার মানে কত রয়েছে, টি টু দি পাওয়ার 1। ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। যদি ইনডিফিনাইট হয়, যদি লিমিট থাকে তাহলে এই c তে থাকবে না, তাই তো? তাহলে n, এখানে n কত, t ইকুয়ালস টু 1, তাহলে 1 প্লাস 1 মানে কি, t স্কয়ার বাই 1 প্লাস 1 মানে 2, তাহলে কত হলো, t স্কয়ার বাই 2। এখানে লিমিটটা আমরা এখন রাখলাম, পরের লাইনে আমরা ওটাকে সলভ করব। তাহলে s ইকুয়ালস টু কত পাচ্ছি, এখানে ইউটি চলে এসছে, প্লাস এখানে কি হবে, এটি স্কয়ার, এখানে হবে a বাই 2টাকে রাখি আমরা, তাহলে এখানে হচ্ছে কি টি স্কয়ার মাইনাস 0 স্কয়ার, তাহলে পেলাম কত, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার কলন বিদ্যার সাহায্যে আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কলন বিদ্যাটা প্রথম দিকেই একটুখানি হয়তো একটু ক্লামজি মনে হবে, একটু অস্বস্তি বোধ করবে কলন বিদ্যার সাহায্যে, কিন্তু কলন বিদ্যা একবার শিখে গেলে দেখবে এর থেকে সোজা জিনিস আর হয় না। তাহলে আমরা কি করবো, এবার তৃতীয় প্রমাণটাতে চলে যাব। তৃতীয় সমীকরণটার ক্ষেত্রে আমরা কি করবো দেখে নিব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এখানে আমরা কি করতে পারি, ত্বরণকে আমরা কি দিয়ে লিখি, ত্বরণ a ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল টি, যেখানে ডেল ভি হচ্ছে কি বেগের পরিবর্তন এবং ডেল টি হচ্ছে ক্ষুদ্র সময়ের একটা অবকাশ। তাহলে এই ক্ষুদ্র সময়ের অবকাশটা যদি শূন্যের কাছাকাছি হয়, মানে খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমরা ডেল ভি বাই ডেল টি কে কিভাবে লিখতে পারি, ডিভি বাই ডিটি। এবার এক্ষেত্রে আমরা একটা জিনিস করব, যেটাকে তোমরা বুঝতে পারবে আশা করি। দেখো, ডিভি বাই ডিএস করে দিলাম এখানে, আর এই ডিএসটা যেহেতু আমি এক্সট্রা নিয়ে এসেছি, তাই ওপরে একটা ডিএস এনে আবার তলায় ডিটি নিয়ে এলাম। তাহলে কি হচ্ছে, দেখো, ডিএস যদি কেটে দিই তাহলে সেই ডিভিডিটি পড়ে থাকছে, শুধু একটা নতুন রূপে সাজালাম আমরা ইকুয়েশনটাকে। এই ডিএস ডিটি বলতে কি বুঝি, ভেবে দেখো, বেগ ইকুয়ালস টু, একটু আগেই কিন্তু আমরা লিখে এসেছি কি, ডিএস বাই ডিটি। তার মানে এখানে আমরা কি করতে পারি, যে ডিএস ডিটিটাকে ভি লিখে দিলাম, ভি ইন্টু ডিভি ডিএস, এই ফর্মে এই এক্সপ্রেশনটাকে রাখলাম, ডিভিডিএস টা পড়ে রইল আর ডিএসডিটা ভি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি রইল, এ ইকুয়ালস টু ভি ডিভি ডিএস। এই ডিএস যেটা তলায় রয়েছে এটাকে এর দিকে পাঠিয়ে দিই, তাহলে এ ডিএস ইকুয়ালস টু কত পেলাম, ভি ডিভি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা করার সেটা হচ্ছে আমরা আবার কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কি, তাহলে ইন্টিগ্রেশন অফ ভি ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এডিএস। এটা ধ্রুবক রাশি,
ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, তাহলে রইল কি শুধু ডিএস। তাহলে এবার আমাদের কয়েকটা জিনিস আবার বুঝে নিতে হবে যে এই যে যাত্রাপথটা, প্রারম্ভিক বেগ কত ছিল ইউ, অন্তিম বেগ কত ভি, সমগ্র সরণটা কত এস। ঠিক আছে, তাহলে এখানে নিশ্চয়ই তাহলে লোয়ার লিমিট কত হবে ইউ, আপার লিমিট কত হবে ভি। এখানে তাহলে যখন শুরু হয়েছে তখন x ইকুয়ালস টু 0 থেকে শুরু করেছিল, আর যখন শেষ হলো তখন x ইকুয়ালস টু s, তার মানে সরণ হচ্ছে কি s। তাহলে এক্ষেত্রে কি করবো, 0 আর s, 0 লোয়ার লিমিট, s আপার লিমিট বসিয়ে দিলাম। এবার যদি আমরা সলিউশন বার করি তাহলে কত দেখবো, এখানেও ভেবে দেখো যে x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু কত পেয়েছিলাম, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, তাই তো। তার মানে এখানে v টু দি পাওয়ার কত 1, তাহলে ওখানে n ইকুয়ালস টু 1 যদি বসাই তাহলে আসবে কত, v টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, আর লিমিটটা কিভাবে থাকবে v q। তার মানে এখান থেকে কত পেলাম, v স্কয়ার বাই 2 তার লিমিট v আর u ইকুয়ালস টু, এখানে কত আসবে, ত্বরণটা তো ধ্রুবক, ওটা বাইরে রয়ে গেল, ds, ds-টাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো s, তাহলে s লিখলাম আর লিমিটটা লিখলাম কত s আর 0। তাহলে এখান থেকে কত পাই, হাফটা কনস্ট্যান্ট, ওটাকে রেখে দিলাম, রেখে দিয়ে আমি কি করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার পেয়ে গেলাম, ইকুয়ালস টু a ইন্টু এস, এটা তো ধ্রুবক, ইন্টু তাহলে কত হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে s মাইনাস 0। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমাদের কি হলো, তৃতীয় সমীকরণটারও আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, চতুর্থ সমীকরণ হচ্ছে Sn ইকুয়ালস টু ইউ প্লাস a বাই 2 2n মাইনাস 1। এর প্রমাণটা কি হবে কলনবিদ্যার সাহায্যে, এর যদি প্রমাণ আমি কলনবিদ্যার সাহায্যে করতে চাই তাহলে এস এর প্রমাণটা ঠিক যেভাবে করেছিলাম যখন আমরা মোট সরণ বার করেছিলাম সেই একইভাবে করব। কি হবে, এস এর যখন আমরা পুরো মানটা বার করেছিলাম তখন আমরা শুরু করেছিলাম বেগ v ইকুয়ালস টু ds dt লিখে, তাই তো। সেখান থেকে আমরা কি করেছিলাম, ds ইকুয়ালস টু v dt এটা লিখেছিলাম, তারপরে ইন্টিগ্রেট করেছিলাম। এবার এক্ষেত্রেই হচ্ছে কি এখানে মেন ট্রিকটা, কি রকম, ইন্টিগ্রেশন ds আর এখানে v এর জায়গায় কি বসাবো, u প্লাস এটি dt, এখানেও ইন্টিগ্রেশন। এবারে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা মোট সরণ আর বার করতে চাইছি না, বরং এইটা হচ্ছে কি আমার t ইকুয়ালস টু n মাইনাস 1 আর এইটা হচ্ছে কি t ইকুয়ালস টু n। এই অবস্থান থেকে এই অবস্থানে যাওয়ার জন্য যেটুকু সরণ হয়েছে সেটা আমি বার করতে চাইছি, মোট সরণ নিয়ে আমার মাথা ব্যথা নেই আর। ঠিক আছে, তাহলে আমার লিমিটটা কি হবে, লিমিটটা হবে ন্যাচারালি এই এসএনটা বার করার জন্য আমার টাইমের লিমিটটা দেখে রাখো n মাইনাস 1 থেকে n অবধি দিয়ে আসি। তার মানে এক্ষেত্রে যদি আমি ইন্টিগ্রেট করি n মাইনাস 1 থেকে n অবধি, তাহলে আমরা কি পাবো, Sn ইকুয়ালস টু, তাহলে n মাইনাস 1 থেকে n এর মোট সরণ কত Sn, তাহলে ds টা কি হয়ে গেল Sn, আর এদিকে কত পাবো দেখা যাক। তাহলে u ইন্টিগ্রেশন dt n মাইনাস 1 থেকে n প্লাস এটা কনস্ট্যান্ট বাইরে আনলাম n মাইনাস 1 থেকে n t dt। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, u ইন্টু এটা তো নিশ্চয়ই t হয়ে যাবে, কারণ dt যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে t হয়ে গেল, আর লিমিটটা কত রইল n মাইনাস 1 থেকে n। আবার একইভাবে এটা কনস্ট্যান্ট বাইরে রইল গুণ t dt,
তাহলে টিডিটি মানে এখানে হচ্ছে গিয়ে পাওয়ার কত 1, তার মানে 1 + 1 বাই 1 + 1, তাহলে টি স্কোয়ার বাই 2, আর লিমিট কত হলো n আর n-1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা তাহলে কত পাচ্ছি দেখি, Sn ইকুয়ালস টু u ইন্টু n-1, তার মানে n-n প্লাস 1 হয়ে গেল, প্লাস a/2 টা রইল, টি স্কোয়ারের জায়গায় একবার কি বসাবো n স্কোয়ার মাইনাস n-1 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এটা u, কারণ এই পার্টটা 1 হয়ে যাচ্ছে, তাহলে u ইন্টু 1 মানে u, প্লাস a/2, আর এখানে কি হচ্ছে n স্কোয়ার মাইনাস n-1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যে টার্মটা আসবে সেটা কত, এইখানে n স্কোয়ার পড়ে রয়েছে, তাহলে আমি ক্যালকুলেট করে দেখি এটা কত হয়, n স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস 2n-1। ঠিক আছে, তাহলে এখানে দেখে নিই, এখানে লিখছি আমরা Sn ইকুয়ালস টু তাহলে u প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তার মানে n স্কোয়ার টার্মটা কেটে গেল, তাহলে পড়ে রইল কত 2n-1, তার মানে a/2 ইন্টু 2n-1, তার মানে আর যে 5টা মেথড, মানে আর যে 3টে মেথড আমরা করেছি, যে বীজগাণিতিক পদ্ধতি, লেখচিত্রের মাধ্যমে প্রমাণ এবং কলনবিদ্যার মাধ্যমে প্রমাণ, এখানেও দেখা গেল যে 4টে সমীকরণকে কলনবিদ্যার সাহায্যে প্রমাণ করা গেল। এই হচ্ছে কি তোমাদের কলনবিদ্যার সাহায্যে, লেখচিত্রের সাহায্যে এবং বীজগাণিতিক পদ্ধতির মাধ্যমে গতি সংক্রান্ত, অর্থাৎ একমাত্রিক গতি সংক্রান্ত যে কটা সমীকরণ আমরা পাই সেই সমীকরণগুলির সমাধান এবং প্রমাণ। ঠিক আছে, তাহলে এর পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো কোনো একদিন একটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, গুড বাই।